আজকের পরীক্ষা স্পেশালে আলোচনার বিষয় হচ্ছে ভৌত বিজ্ঞান। এই নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন দুই বিশেষজ্ঞ, আদিত্য বাগচি প্রধান শিক্ষক, বাউই পঞ্চপল্লী বিদ্যা মন্দির থেকে এসেছেন, সঙ্গে রয়েছেন সৌরভ কুমার খাঁ সহকারী শিক্ষক, সাউথ সাবারবান স্কুল মেইন ভবানীপুর থেকে। আপনাদের দুজনকেই স্বাগত স্টুডিওতে। আচ্ছা, প্রথমেই তো বলে দিয়েছি যে আজকে ভৌত বিজ্ঞান নিয়ে আমরা আলোচনায় থাকবো। ভৌত বিজ্ঞান বিষয়টা ঠিক কি জড়িয়ে আছে, একটু যদি আপনাদের মধ্যে যে কেউ একটু বলেন যে ভৌত বিজ্ঞান বিষয়টা ঠিক কি? ফিজিক্স আর কেমিস্ট্রি, রসায়ন আর পদার্থবিদ্যা, একটার সঙ্গে সরাসরি অঙ্কের সম্পর্ক বেশি, আরেকটার সঙ্গে পদার্থের অভ্যন্তরীণ গঠন এইগুলো বেশি জড়িয়ে আছে, সেটাকে আমরা রসায়ন বলি। আর এর মধ্যে অনেকগুলো চ্যাপ্টার ভাগ করা আছে, কতগুলো আছে যেগুলো পদার্থবিদ্যা এবং রসায়নের কমন চ্যাপ্টার, কতগুলো ডেডিকেটেডলি পদার্থবিদ্যা এবং কতগুলো ডেডিকেটেডলি কেমিস্ট্রি বা রসায়নের। একদম। এবং বিষয়টা সম্পর্কে যারা ছাত্রছাত্রী এবারে মাধ্যমিক দিতে চলেছে তারা জানে, তাও একটুখানি সহজ করে একটু বিষয়টাকে তুলে ধরলাম। এবারে যারা দিতে চলেছে মাধ্যমিক, তাদের জীবনের প্রথম বড় পরীক্ষা, সেখানে ভৌত বিজ্ঞান বিষয়ে পরীক্ষার প্রশ্নপত্রের মানটা ঠিক কীভাবে মার্কস ডিভিশনটা থাকে আপনারা যদি একটু বলেন। প্রথমে তো এমসিকিউ কোয়েশ্চেন থাকে 15 মার্কস, তারপরে থাকে 1 মার্কসের কোয়েশ্চেন 21 মার্কস, আর 2 মার্কসের কোয়েশ্চেন 9টা, তো 18 মার্কস, আর 3 মার্কসের কোয়েশ্চেন হচ্ছে 12 মানে 36। এর মধ্যে ওই যে 1 মার্কসের কোয়েশ্চেন যেটা, সেখানে বোধ হয় চারটে বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলানো থাকে, মানে কলাম মেলানো থাকে। আচ্ছা, এর সঙ্গে সঙ্গে একটুখানি যদি বলেন যে এই যে প্রশ্নের ধরনটা বিভিন্ন মার্কসের, সর্বনিম্ন কত নম্বরের প্রশ্ন হয় আর সর্বোচ্চ কত নম্বরের প্রশ্ন হয়, মানে গতানুগতিক একটা ট্রেন্ড যদি বলেন। মোটামুটি 1 নম্বরের নিচে তো প্রশ্ন হয় না, 1 নম্বরের প্রশ্নই সব থেকে কম মানের, আর সর্বোচ্চ ভৌতবিজ্ঞানের 3-এর বেশি হয় না। এমনকি 3 নম্বরের যে প্রশ্ন তারও কিছু কিছু 2+1 করা থাকে। আচ্ছা, এক্ষেত্রে একটা জিনিস জিজ্ঞেস করি যে এই যে 1 মার্কসের কোয়েশ্চেন মাল্টিপল চয়েস যেগুলোতে থাকে, সেগুলোর ক্ষেত্রে কি যতগুলো উত্তর করতে হয় ততগুলোই প্রশ্ন থাকে, না অতিরিক্ত থাকে তার থেকে নির্বাচন করা যায়? এমসিকিউতে 15টা থাকে, 15টাই করতে হয় মাল্টিপল চয়েসে। আর 1 নম্বরের যে 21টা প্রশ্ন আছে সেখানে কিন্তু বিকল্প থাকে, সেখান থেকে বেছে নেওয়া যায়। আচ্ছা, এই বিকল্প প্রসঙ্গেই মনে হলো যে ছাত্রছাত্রীদের মধ্যে অনেক সময় প্রবণতা দেখা যায়, এই 21টা লেখার সময় বা 15টা লেখার সময়ও দেখা যায় যে হয়তো সে 10টা আগে লিখলো, 5টা ওই নাম্বার দিয়ে পরে লিখলো। 21টার ক্ষেত্রে বাছার ক্ষেত্রে সেই একই বিষয় হতে পারে, আগে পরে ভাগ করে লিখতে পারে, অথবা ওই অতিরিক্ত যেখান থেকে নির্বাচনের জায়গা রয়েছে সেখানে অনেকে বেশি উত্তর করে। এই প্রবণতাটা ঠিক কী, এবং খাতাটাকে যারা সাজাবে আগামী দিনে পরীক্ষা দিতে চলেছে তাদেরকে কি উপদেশ দেবেন আপনারা? 1 মার্কসের কোয়েশ্চেন আপনি যেটা বললেন যে 1 মার্কসের কোয়েশ্চেন একটা জায়গায় রাখাটাই ভালো। হ্যাঁ, এবারে এই যে 21 মার্কসের 1 মার্কসের কোয়েশ্চেন আছে, এইটা নিজেদের মধ্যে সাফরিং করুক, তাতে প্রবলেম নেই, কিন্তু ওইটা এক জায়গায় রাখা উচিত। আর অথবা লিখলে ওই যে দাগ নাম্বার আছে তার সাথে অথবাটা লিখে দেওয়া উচিত। মানে অনেক সময় হয় না সত্য মিথ্যা দুটোতেই অথবা আছে, সত্য মিথ্যা। এবারে স্টুডেন্ট কি করলো যে একটা দাগ নাম্বার দিয়ে সত্য বা মিথ্যা লিখে দিল, সেটা অ্যাকচুয়ালি অথবার উত্তর না মেন কোয়েশ্চেন সেটা বোঝা যাচ্ছে না, এই জন্য ওর সাথে অথবাটা লিখে দেওয়া উচিত। আর আমার মনে হয় একসাথে রাখলে সুবিধা, তাতে একটা সুবিধা হয় কি, পরে যখন সে চেক করছে যে সব লেখা হয়েছে কিনা, একটা জায়গায় থাকলে তারই সুবিধা যে হ্যাঁ আমার এতগুলো লেখা হয়ে গেছে, নইলে কি হয় পরে মিস হয়ে যেতে পারে। একদম। এবং এক্ষেত্রে তো পরীক্ষক হিসেবে খাতা দেখতে গেলেও সেই অসুবিধাটা হয় যার যদি এরকম ব্রেক করে লেখে, কি মনে হয়? পরীক্ষকের অবশ্যই সুবিধে হয় যে খাতা যদি একই নম্বরের একই মানের প্রশ্ন একসঙ্গে থাকে তাহলে পরীক্ষকদের অবশ্যই খাতা দেখতে সুবিধে হয়। তবু আমি একটা জিনিস এখানে অবশ্যই যোগ করব, সেটা হচ্ছে যে প্রথমবার ছাত্রছাত্রীরা একটা জীবনের সবথেকে বড় পরীক্ষা বলতে পারে, তারা মনে করে এখন তারা সেই পরীক্ষায় বসতে চলেছে। তাদের কাছ থেকে আমরা সবসময় নিখুঁত একদম পরিকল্পনা করে, নিখুঁত ভাবনা চিন্তা, তার এক্সিকিউশন নিখুঁত হবে এটা আমরা আশা করি না, আশা করাটাও ভুল। তো সেখানে যদি তার দেখতে পায় সে লিখতে গিয়ে যে তার কোনো একটা প্রশ্ন ছাড়া হয়ে গেছে, যদি তার মনে হয় যে এই প্রশ্নটার আমি পরে লিখব, পরে মনে পড়লে লিখব, ফাঁকা রেখে দিল, সেই অপশনটাও তাকে দিতে হবে। এবং পরীক্ষকরা আমার মনে হয়, জানি নিশ্চয়ই তারা অত্যন্ত সহানুভূতির সঙ্গে এগুলো দেখেন, কিন্তু একজন যাদের যেরকম লক্ষ্য থাকে, যদি কোনো ছাত্র তার যেমন টার্গেট থাকে যে আমি ভৌত বিজ্ঞানে সব ঠিক করব, সেক্ষেত্রে তার কিন্তু ওই অ্যাকিউরেসিটা
হ্যাঁ, সেটাও কিন্তু দেখার বিষয়, তাকে ওটা মেনটেন করতে হবে, তাকে ওটা অবশ্যই একদম, মানে এই ধরুন এই পরীক্ষা স্পেশালি আমরা বসেছি আলোচনা করছি এই জন্যেই, যাতে তার অ্যাকুরেসিটা এবং যে ব্লু প্রিন্টের মতো যে প্ল্যানিংটা, সেই প্ল্যানিংটা যাতে সে প্রথম থেকে একদম সুন্দর করে নিতে পারে। আচ্ছা, এক্ষেত্রে একটা জিনিস, এই খাতাটা ছবির মতো বানানোর প্রসঙ্গ যখন এলো, এই খাতাটাকে কিভাবে সুন্দর করবে? সুন্দর করা মানে তো এখানে আঁকিবুকি কাটা, নকশা কাটা সেটা নয়, কিন্তু তারও তো কিছু ডেকোরাম আছে, যে মার্জিন টানা হোক, কিভাবে কোয়েশ্চেন দাগ নাম্বার লিখবে, একটা কোয়েশ্চেন শেষ হলে সেখানে কি এন্ডলাইন দেবে না কি করবে, এই বিষয়টা খাতাটা একটু সুন্দর করা, পরিষ্কার পরিচ্ছন্ন করা, এই বিষয়ে আপনারা যদি দুজনে একটু মতামত দেন। ধরুন এমসিকিউ এ কোয়েশ্চেন লেখা হয়ে গেল, তারপরে একটা এন্ডলাইন দিতেই পারে। আর অবশ্য মার্জিনের ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট, কারণ এখানে পার্ট মার্কিং হয়, তো লেফট সাইড এবং রাইট সাইড দুদিকেই একটা মার্জিন দেওয়া উচিত। তবে হ্যাঁ, পেন্সিল দিয়ে মার্জিন টানলে টাইম নষ্ট হতে পারে, ফোল্ড করলেও চলবে, জাস্ট একটু ছেড়ে রাখা আর কি। হ্যাঁ, আর যদি মার্কসের কথা বলি, এইখানটাতে ধরুন 1 মার্কস 2 মার্কসের যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো চেষ্টা করতে হবে টু দ্য পয়েন্ট আনসার দিতে। এবার সেখানে যদি অনেক বেশি আনসার হয়ে যায়, সেটা ওই যে বলছেন ছবির মতো সাজানো, কিন্তু টু দ্য পয়েন্ট হলো না, গল্পের মতো হয়ে গেল, সেটা সায়েন্সে এক্সপেক্টেড নয় আর কি। একদম, স্যার যদি কিছু বলেন। হ্যাঁ, কতগুলো জিনিস মাথায় রাখতে হয়। যেমন অঙ্ক আছে, একটা গাণিতিক অংশ, সেই গাণিতিক অংশ অনেক সময় রাফ করতে হয়। সেই রাফ ওয়ার্কের জন্য যারা একটু ভেবেচিন্তে পরিকল্পনা করে যায়, তারা একটা পাতা আলাদা করে রেখে দেয়, খাতার পিছন দিকের পাতা তারা আলাদা করে রেখে দেয়। রাফটা ডান দিকেও করা যায়, মার্জিন করে রাফের জন্য করা যেতে পারে। সেক্ষেত্রে খাতাটা ছবির মতো দেখতে মনে হয় না। তো যারা একটু বুদ্ধি করে ভেবে যায় আগের থেকে, তারা ওটা করে, একদম পিছনের পাতায় তারা রাফ ওয়ার্ক করে দিল, ওখানে উপরে লিখে দিল রাফ, তাহলে জিনিসটা গোছানো হলো। আর ওই একই ধরনের প্রশ্ন লেখার পর তারপরে একটা এন্ডিং লাইন টেনে দিলে দুটো সেকশন আলাদা হয়ে গেল, তখন সেই খাতাটার সৌন্দর্য বেড়ে যায়, যে দেখে তার রিডেবিলিটি বাড়ে আর কি, যে দেখে তার সুবিধে হয় অবশ্যই। এবং টেকনিক্যাল দিকটাও অনেকটা সুবিধা হয়, কারণ যখন খাতা দেখতে হয়, ধরুন একটা হিউজ খাতা দেখার তো প্রেশারও থাকে, একদম। তখন ওই তাড়াতাড়ি দেখতে গিয়ে পরীক্ষকেরও সেই জায়গাটা মানে ভুল হওয়ার সম্ভাবনা কমে যায়, এক্সামিনার ফ্রেন্ডলি হয় খাতা বেশি। আচ্ছা, এখানে আমি একটু সংযোজন করি। এখানে যেমন লাইট চ্যাপ্টার, আলো চ্যাপ্টার আছে, ওখানে অনেক সময় ছবি আঁকতে দেয়, ডায়াগ্রাম আঁকতে দেয়, তো সেটা চেষ্টা করতে হবে পেন্সিল দিয়ে আঁকার, কারণ ভুল হয়ে গেলে সেটা আবার করা টাইম সাপেক্ষ ব্যাপার। আর একটা ব্যাপার, ওখানটাতে আমি খাতা দেখতে গিয়ে দেখেছি অনেকে রেড ডিরেকশনটা দেয় না, মানে লাইট কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে অ্যারো দিয়ে দেখানো, সেটা অনেক সময় দেয় না। তো এইটাও দিতে হবে, কারণ এর উপরে মার্কস কাটা যেতে পারে। একদম, এই প্রশ্ন আমি আসতাম যে আঁকা যে প্রশ্নগুলোতে দরকার সেই জায়গাগুলো আঁকা দিতে হবে। এবার আঁকা দেওয়ার ক্ষেত্রেও কি এরকম কোনো ম্যান্ডেটারি আছে? ধরুন লিখছে তার ডান দিকেই দিতে হবে, নাকি বাঁ দিকেও সেই লেখাটাকে কমিয়ে চৌকো করে বক্স করে একটা দেওয়া যেতে পারে, মানে এবং সেখানে লেভেলিং করা, এই বিষয়গুলো যদি একটু বলেন। আঁকার ক্ষেত্রে যেটা দেখতে হয় সেটা হচ্ছে প্রাসঙ্গিকতা। বিশেষ করে ফিজিক্সে জিনিসটা স্বাভাবিকভাবেই প্রাসঙ্গিক, বেশিরভাগ ক্ষেত্রেই ছবি আঁকতে হয় এবং সেটা ডায়াগ্রামেটিক। আর রসায়নে কখনো কখনো ছবি আঁকতে হয়, সবসময় সেটা ম্যান্ডেটরি না হলেও জিনিসটা সৌন্দর্য বা জিনিসটা ভালো করে বুঝিয়ে দেওয়ার প্রয়োজনে আঁকতে হয়। আঁকার কোনো নির্দিষ্ট জায়গা এখানে নেই। এখানে যেটা করা যায় যে খাতার উপরে আমি লিখলাম, লেখা শুরু করলাম, ঠিক যে জায়গাটা আঁকার প্রয়োজন সেই জায়গাটা ফাঁকা রাখলাম, রেখে তার নিচে তারপরে সেই ফাঁকা অংশটায় আমি ছবিটা এঁকে ফেললাম, এইরকম। মানে প্রথম দুটো লাইন পুরোটা লিখে, তারপরে 4টে লাইন হয়তো হাফ লিখে, তারপর আবার ফুল লাইন সেন্টেন্স লিখলাম, মাঝখানে একটা বক্সের মতো এমনি তৈরি হয়ে গেল। এইভাবে বলছেন খাতাটা সুন্দর করা যেতে পারে। আচ্ছা, এক্ষেত্রে একটা জিনিস বলি, এই ভৌত বিজ্ঞানে বহু ক্ষেত্রে হয় সূত্র ব্যবহার করতে হয়, হ্যাঁ, কোনো কেমিক্যাল কম্পোজিশন, সেগুলো হয়তো কোনো ইউজ করে, এইগুলোতে কতটা পারফেকশন থাকতে হবে এবং কতটা নিখুঁত হওয়া প্রয়োজন? ফিজিক্সে যেমন ধরুন কিছু এক্সপ্লেনেশন থাকে, হ্যাঁ, এবারে এক্সপ্লেনেশনটা যখন আমি দেব তখন রেফারেন্স দেওয়াটা খুব ভালো। হ্যাঁ, মানে আমি প্রথমেই এক্সপ্লেন করে দিলাম, ধরুন সেটা নিউটনস সেকেন্ড ল বা থার্ড ল এর অ্যাপ্লিকেশন, তো অ্যাপ্লিকেশনটা বলে দিলাম, কিন্তু একবারও মেনশন করলাম না যে আমি নিউটনের প্রথম গতিসূত্র থেকে এটা জানছি। এইটা দিলে আমার মনে হয় পারফেকশনটা খুব ভালো হয়, এবং যিনি এক্সামিনার খাতা দেখছেন তার ক্ষেত্রেও মার্কস দেওয়ার ক্ষেত্রে খুব ব্যাপারটা পারফেক্ট হয়। একদম। এবং এক্ষেত্রে আপনি কি মনে করেন? হ্যাঁ, একই রকম রসায়নের ক্ষেত্রে বিশেষ করে যখন রাসায়নিক সমীকরণ লিখতে হয়, তার ব্যালেন্স করতে হবে। ব্যালেন্স করার পর সূত্র লেখার যে ব্যাপারগুলো আছে, সূত্রের যে চিহ্নগুলো ব্যবহার হচ্ছে তার মানে স্পষ্ট করে বলতে হবে। সূত্র লেখা হলো, ধরা যাক PV = nRT, পি মানে কি, ভি মানে কি, আমি কি বলতে চেয়েছি, এগুলো স্পষ্ট করে পাশে লিখে দিতে হয়।
আর সেইভাবেই কিন্তু মানে লেখার যে সময়টা মোটামুটি ভাগ করে নিতে হয়। হাইপোথেটিক্যালি 3 ঘন্টা 15 মিনিট সময়, তার প্রথম 15 মিনিট গুছিয়ে সে প্রশ্নটা পড়লো, পড়ে পেন্সিল দিয়ে কতগুলো জায়গা মানে যে সে প্রশ্নগুলো তার ভালো মতো করবে। জানা আছে সেগুলোকে সে স্পট করলো। কোয়েশ্চেন পেপারে কিছু না লেখাই ভালো, শুধু স্পট করলো, করার পর মোটামুটিভাবে একটা থাম্ব রুল যে 30, 45, 45, 1 মানে 60, 30 মিনিট প্রথমটা, 45 মিনিট তারপরেরটা, মানে 21 নম্বরের প্রশ্নটা, 2 নম্বরের প্রশ্ন আরও 45 মিনিট, আর 1 ঘন্টা। এটা হচ্ছে একটা থাম্ব রুল। এবার কারো লেখার স্পিড, কে কতগুলোতে অ্যাটেম্প্ট করছে, তাতে এগুলোর অল্টারেশন হয়, সেটা সে নিজের মতো করে নেবে। মোটামুটি এই পরিকল্পনা করে এগোতে হবে, আর যখনই সূত্র লিখতে হবে তার অবশ্যই মানেগুলো বলে দিতে হবে। আচ্ছা, এক্ষেত্রে একটা জিনিস বহু ক্ষেত্রে দেখা যায় বিজ্ঞানের বিষয়ে বিশেষত, যে অনেক সময় ইংলিশ কোনো একটা টার্ম বা ইংলিশ কোনো একটা শব্দ হয়তো ব্যবহার করতে হলো, সেটা কি বাংলাতেও সুন্দর করে তার প্রোনাউন্সিয়েশনটা লেখা যায়, নাকি না ইংলিশেই লেখাটা ভালো? এখন তো সব কিছুই বাংলাতে হয়ে গেছে, তো বাংলাতে লেখাটাই ভালো। তবে যদি কোনো ইংলিশ টার্ম ইংলিশে লিখে তাতে মার্কস কাটা যায় না। মার্কস কাটা যায় না। আচ্ছা, এই ক্ষেত্রে একটা জিনিস মনে হচ্ছে, এই যে মাল্টিপল চয়েস বা 3 মার্কসের কোয়েশ্চেন, এগুলো আগে পরে এই সেকশনগুলো করার এরম কি কিছু রয়েছে, না সেটা ছাত্রছাত্রীরা নিজেদের চয়েসে করতে পারে? মানে আগে হয়তো 15 নম্বর, তারপরে 21 নম্বর, তারপরে যেটা, মানে এটা কি নিজের মতো করে ক্যাটাগরি ওয়াইজ করতে পারে, না পরপর যে স্কেডিউলে থাকে প্রশ্নটা সেইটাকেই মেনটেন করে করলে ভালো হয়? না, এই রকম কোনো রুলস নেই যে আমাকে এমসিকিউ প্রথমেই করতে হবে, বা তারপরেই 1 মার্কস করতে হবে। নিজের মতো করতে পারে, তবে ওই সেকশন ওয়াইজ একসাথে রাখতে হবে, এটুকু মাথায় রাখতে হবে, তাহলে সুবিধা হয়। কারণ আলটিমেট বিভিন্নভাবে ছড়িয়ে লিখলেও কেজিংয়ে কিন্তু সেই আটকে যাবে। মানে কেউ অতিরিক্ত লিখলেও সে অতিরিক্ত নাম্বার পাবে না। হ্যাঁ, তবে হ্যাঁ, অতিরিক্ত যেমন 1 মার্কসের কোয়েশ্চেন যদি অতিরিক্ত লেখে, এটা কিন্তু ঠিক যে যতগুলো বলেছে তার বেশি যদি লিখে, একটা ভুল হলে আমরা নেব, কিন্তু যতগুলো ঠিক হয়েছে ম্যাক্সিমাম মার্কসটাই নেব। সেটাই, মানে পরেও যদি সে ভুল মানে ঠিকটা লেখে, তার আগের মধ্যে হয়তো একটা ভুল হলো, ভুলটা না ধরে ঠিকটাই তখন কনসিডার করা হবে। আচ্ছা, আরেকটা এখানে আমি বলি, এরকম বেশ কিছু ক্ষেত্রে আমি দেখেছি যে একই কোয়েশ্চেন তার আনসার মানে প্রথমের দিকে একরকম লিখেছে, পরে গিয়ে আবার আরেক রকম লিখেছে একই দাগ নাম্বারে। এইটা কিন্তু করলে প্রথমত পরীক্ষক খুবই বিরক্ত হন, এক। আর দ্বিতীয়ত এই ক্ষেত্রে কিন্তু প্রথম উত্তরটাই নেওয়া হবে, সেটা ভুল হোক আর ঠিক হোক। এই জন্য এটা করা ঠিক হবে না। আর তখন একটা জিনিস আপনি বললেন পারফেকশনের ব্যাপারটা, এখানটাতে বলি কিছু অঙ্ক যেগুলো থাকে সেখানে না ওই ইউনিট অনেক সময় বাদ চলে যায়, একক। হ্যাঁ, পুরো ক্যালকুলেশনটা ঠিক করলাম অথচ এককটা বাদ দিয়ে দিলাম, তখন কিন্তু হাফ মার্কস বাদ চলে যায়। সুতরাং এটা মাথায় রাখতে হবে যে অঙ্ক করার পর ঠিক এককটা যেন আমি লিখি। আচ্ছা, এক্ষেত্রে আরেকটা জিনিস বলবো, যে এই যে খাতার সে গোছাবে, খাতার পরপর জিনিসগুলো যে সাজাবে, সেই সাজানোর ক্ষেত্রে একটা উত্তর করার ক্ষেত্রে কি কি বিষয়গুলো দেখেন? বিষয়ত 3 মার্কসের যে কোয়েশ্চেনগুলো বলছি, একটা উত্তরও তো স্ট্যান্ডার্ডাইজ কোনো শব্দ বাধা নেই, কিন্তু অনন্তকাল লিখে যাবে সেটা মতো নয়, সময়ও নেই, কিন্তু সেক্ষেত্রে মিনিমাম একটা প্রশ্নের মধ্যে কি কি কিছু যদি উদাহরণ দিয়েও আপনারা বলতে চান সেটাও বলতে পারেন। এখানে তো 3 মার্কস মানে 3 মার্কস পুরো থাকে না, 1+2 এইরকমভাবেই থাকে। এবারে তো ম্যাক্সিমাম ধরুন সেক্ষেত্রে আমি ধরে নিলাম 2 মার্কসের কোয়েশ্চেন, তো সেখানটাতে যদি এক্সপ্লেনেশন থাকে, ধরুন বার্নৌলিজ প্রিন্সিপাল, বার্নৌলি সূত্রের কোনো এক্সপ্লেনেশন আছে, তাহলে প্রথমে বার্নৌলি সূত্রটা লিখলো, তারপর সেটা দিয়ে এক্সপ্লেনেশন, ব্যাস। আচ্ছা, এবারে পার্থক্য ধরুন 2 নম্বরের আছে, তো সেখানটাতে ওই 2 থেকে 3টে পার্থক্য লেখা হলো। হ্যাঁ, এর বেশি তো আর কোনো লেখার জায়গা নেই। না, এক্ষেত্রে একটা জিনিস আমার মনে হয় অনেক সময় পার্থক্য এরকম হয় যে বাচ্চাদের মধ্যে পার্থক্যের মধ্যে হয়তো 4-5টা করে পার্থক্যই আছে বিষয় দুটোর মধ্যে, কিন্তু কোন 2 বা 3টে খুব গুরুত্বপূর্ণ তার মধ্যে, সেইটা অনেক সময় তারা নির্বাচন করতে পারে না। সেক্ষেত্রে কি হয়তো তার অনেকটাই জানা আছে, সে তার জ্ঞানটা একটু প্রকাশের জন্যই হতে পারে যে দুটো বৈশিষ্ট্যকে কি একসঙ্গে ক্লাব করে লিখতে পারে, যদি কিছু বলে? না, সেভাবে না লেখাই ভালো। এটা হচ্ছে খানিকটা চালাকি করা হয়ে যায়। যে উত্তর চাওয়া হয়েছে সেটাকে স্পষ্ট করে উপস্থাপিত করতে হবে, তার মধ্যে কোনো চালাকি না রাখাই ভালো। যদি আমি জানি যে এটা একটা পয়েন্ট আমি দুভাগে ভাগ করে লিখলাম, তাতে 2টো পয়েন্ট হয়ে যাবে এবং পরীক্ষক সেটা বুঝবেন না, এই আশা করাটা বোকামি। সুতরাং যা আছে সেভাবেই লেখা হোক। তবে আমি সবসময়ই সাজেস্ট করব, যদি 2 নম্বর থাকে পার্থক্যে, তাহলে অন্তত পক্ষে 3টে পয়েন্ট লিখতে। ছাত্রছাত্রীদের একটা পয়েন্ট লিখতে গিয়ে ভুল হতেই পারে, সেই জন্য বাড়তি সতর্কতা হিসেবে আরেকটা পয়েন্ট এক্সট্রা অন্তত যোগ করে দেওয়া যায়। মানে অতিরিক্ত যদি সে লেখে, সে যদি জেনে শুনে অতিরিক্ত একটা লেখেও, তাতে ক্ষতির কিছু জায়গা নেই। ক্ষতি কিছু নেই।
এটাই জানার ছিল। এবং এই পরীক্ষা দেওয়ার সময় এই যে প্রথম 15 মিনিট দেওয়া রয়েছে, এটা তারা তো কিভাবে কাজে লাগায়? অনেক সময় হয় তারা খুব তাড়াহুড়ো করতে থাকে, ওই টেনশনটা কাজ করে তাদের, কিন্তু অলরেডি মানে আমাদের এই আগেও আলোচনা হয়েছে বিভিন্ন পরীক্ষায় যে সেই 15 মিনিটটা যে পারপাসে সেটাই ইউজ করা উচিত। একদম সেটা ঠিক। কিভাবে তারা মানে কোয়েশ্চেন বাছা থেকে শুরু করে কোনগুলো তার চয়েসে হবে, সেই বিষয়টাকে, এই প্রসিডিওরটা যদি আপনারা আপনাদের মতো করে বলে দেন। 15 মিনিটস যেটা থাকে সেটা তো কোয়েশ্চেন চয়েস করার জন্যই থাকে, এবং আমার মনে হয় ওই সময় এমসিকিউ কোন আনসারটা হবে সেটা কোয়েশ্চেন পেপারে না দাগ দিয়ে বরং কোনগুলো ঠিকঠাক করে লিখলে আমার মার্কস বেশি আসবে। মানে এমন তো হতে পারে না যে 90 মার্কসের কোয়েশ্চেন সব আমার জানা, হতে পারে তার মধ্যে একটা ভালো জানা আর একটা কম জানা। তো যেগুলো আগে প্রথম চয়েস করবো, যেগুলো আমি একদম 100% জানি, আমি যেটা ঠিকঠাক লিখতে পারবো আগে সেগুলো, তো সেইগুলোই আমি প্রথমে দিকটাতে লেখার চেষ্টা করাটাই ভালো। আর যদি মনে হয় যে হ্যাঁ একটা দুটো আমার মনে হচ্ছে এটা ঠিক জানি না, সেটা পরের দিকে রাখাই ভালো। তাহলে কি হবে, প্রথমের দিকে একটা ভালো মার্কস যদি উঠে আসে তাহলে ইমপ্রেশনটা ভালো হয়। তখন দেখা যায় যে হয়তো বা সেইটাতে একটু আধটু মাইনর ভুল আছে, সেটাতে হয়তো ওভারলুক হয়ে যায়। একদম। এবং প্রথম দিকে যদি সেই উত্তরগুলো দেখে পরীক্ষক, দেখতে দেখতে তারপরটা যদি মান একটু কম হয়, কিন্তু তাতে পজিটিভ যে ধারণাটা বা তার এই প্রতিফলনটা, সেটা কিন্তু পরবর্তীকালেও সে মানে পরীক্ষক নিয়ে এগিয়ে যায়। এবং স্টুডেন্টের ক্ষেত্রেও খুব সুবিধা হয়, যখন ধরুন প্রথমের দিকে আমি যেগুলো পারার সংখ্যাটা বেড়ে গেল, তখন আমার কনফিডেন্স আসছে যে আমার অনেকটা মার্কস হয়ে গেছে। তখন দেখবে অজানা, যেটা অজানা মানে আমি তো পড়িনি কখনো এরকম নয়, হয়তো পড়েছিলাম ভুলে গেছি, তখন দেখবেন পরে কনফিডেন্স আবার সেটা মনেও আসে। তো ওইগুলো আমার মনে হয় পরের দিকে রাখাটাই ভালো। একদম। এবং এই যে যখন লাস্ট মুহূর্তে ওরা রয়েছে এই সময় কোনগুলো বিষয়গুলো একটু যদি বিষয় ধরেই বলেন, যে ক্রোনোলজিক্যালি তারা দেখবে এবং কিভাবে তারা নিজেদেরকে একটু গোছাবে আর কি। প্রথমেই সমস্ত ছাত্রছাত্রীদের কতগুলো স্ট্রং পয়েন্ট থাকে, উইক পয়েন্টও থাকে, তারা সেটা খুব ভালো জানে। তো যখন সময় কমে আসছে, তখন তার দুর্বল বিষয়গুলোর উপর অত গুরুত্ব না দিয়ে তাকে তার স্ট্রং পয়েন্টটাকে বেশি করে বারবার করে দেখতে হবে। আর দুর্বল যে জায়গাগুলো আছে সেগুলো এখন নতুন করে আবার করার সময় নেই, সেটাকে নিয়ে দুশ্চিন্তা না করাই ভালো। যদি টেস্ট পেপার যা বলি আমরা, টেস্ট পেপারটাকে খুব ভালো করে তারা দেখে যায়, বার কয়েক করে যায়, তার প্রশ্নগুলো সম্বন্ধে তার একটা পরিচয় তৈরি হয়ে যায়। সাধারণভাবে মাধ্যমিকের বেশিরভাগ প্রশ্ন আমাদের এই যে টেস্ট পেপারগুলো আমরা করি তার আশেপাশেই থাকে। সুতরাং যখন প্রশ্ন সম্বন্ধে তার ধারণা পরিষ্কার হয়ে গেল, তখন তার যে উইক যে সাবজেক্ট চ্যাপ্টারগুলো আছে সেগুলো নিয়ে তার দুশ্চিন্তা অতটা থাকার কথা না। থাকেও যদি, ফর দ্য টাইম বিং ওটাকে ইগনোর করতে হবে, করে খুব মন দিয়ে যেগুলো খুব স্ট্রং সেগুলো ভালো করে একজন ওখানে থেকে কিছু মিস না হয়। হ্যাঁ, মনে হয় এক ধরনের ছাত্রছাত্রীদের এক এক রকম টার্গেট থাকে। কেউ মনে করে যে আমি 100-ই আমাকে 100 তুলতেই হবে, তাদের ক্ষেত্রে আলাদা। কারোর মনে হয় যে আমার ভৌতবিজ্ঞানটা অতটা শক্তপোক্ত নয়, আমি সেখানে 70 নাম্বার তুললে আমার যথেষ্ট। তারা সেভাবে অ্যাপ্রোচ করবে জিনিসটাকে। যার যেটা সক্ষমতা সেই দিক সেভাবে ভেবেই সাবজেক্টটাকে পরীক্ষায় বসতে হবে। একদম। এই মন দিয়ে পড়া বা মনটাকে একটা জায়গায় রাখা, এই প্রসঙ্গেই এলো যে টাইম ম্যানেজমেন্ট এবং এই সময় মেন্টাল স্টেবিলিটি কিভাবে ধরে রাখতে পারে তারা। আমার মনে হয় এই স্যার যেটা বললেন যে এই টেস্ট পেপার বা এই ওরিয়েন্টেড যেগুলো, সেগুলো এখন তো নতুন করে আর পড়ার কিছু নেই। না। ওইগুলো যেটা পড়েছি ওটা যদি একটু বেশি করে লিখি, মানে স্টুডেন্ট যদি লেখে, তাহলে আমার মনে হয় সেক্ষেত্রে একটা কনফিডেন্স আসবে, এবং তাতে করে কি হবে, গোটা ফিজিক্যাল সায়েন্স মাথায় আছে এই ব্যাপারটা আসবে। নইলে কি মনে হয় যে আদৌ লিখতে পারবো তো, এই যে একটা, সেটা কিন্তু আমার মনে হয় লিখলে অনেকটা সেই ভয়টা কেটে যেতে পারে। আচ্ছা, আর একটা জিনিস হয় সূত্র দেওয়ার ক্ষেত্রে, যখন একদম সূত্র যে মানে ধরনের একদম নির্দিষ্ট একটা তার বয়ান দেওয়া রয়েছে, সেটা কি একদম পুরো হুবহু সেইটাই লেখাটা ভালো, না সেটা যদি একটুখানি কোনো জায়গায় সে হয়তো ভুলে গেল, সে কি নিজের মতো করে একটুখানি সেটাকে এক্সপ্লেন করে দিতে পারে, লিখতে পারে, তাতে কি মানে একদমই সে মার্কস পাবে না, না সে কিছুটা হলেও মার্কস পাবে? না, মানে এই ব্যাপারটা এরকম নয় যে সে নিউটনের তৃতীয় সূত্র লিখতে গিয়ে একটা শব্দ এদিক ওদিক করে ফেললো, হ্যাঁ, তার ফলে তার পুরো নম্বরটাই কাটা যাবে। হ্যাঁ, কিন্তু নিউটনের তৃতীয় সূত্রের যে স্পিরিট, তার যে বক্তব্য, সেটা যদি স্পষ্টভাবে তুলে ধরে সে, যথেষ্ট। মানে এটাই আমার মনে হয় যে অনেক সময় আমাদের সময় যখন পরীক্ষা দিয়েছি বা এই জায়গাগুলো মনে হতো যে একটা শব্দ হয়তো মিস হয়েছে বা একটা শব্দ হয়তো ভুলে গেছি,
মানে সেইটা দেওয়া মানে কি তার মনে হয় সবসময় যা আমার ভুল হয়ে গেল, না। সেটা তো নয় না, পুরোটা। ওরকম একেবারেই নয়। আমি একটা এক্সাম্পল দিই, ধরুন স্যার যেটা নিউটন সূত্র বললেন, ধরুন নিউটনের প্রথম গতি সূত্র সে লিখছে, তো সেখানে কোনগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট সেইগুলো আমাকে আইডেন্টিফাই করতে হবে। মানে ওখানে বাইরে থেকে বল প্রয়োগ হবে না, এটা একটা। যদি না হয় তাহলে স্থির বস্তু স্থির থাকবে, গতিশীল বস্তু সমবেগে সরলরেখা, এই যে পয়েন্টগুলো, এই পয়েন্টগুলোকে যদি ঠিক রেখে সে নিজের ভাষায় গোটা সেন্টেন্স তৈরি করে, তাহলে কোনো সমস্যার কথা নয়। মানে আপনি বলছেন যে সূত্রটা যে কি পয়েন্ট, হ্যাঁ, মানে কি পয়েন্টগুলো ওইগুলোকে ঠিক রেখে কিন্তু সমস্যা কি হয়, এই কি পয়েন্টগুলো এগুলো তো মানে সব রকম সবাই তো আর মেরিটোরিয়াস নয়। একদম একদম। একদম। তো সে আমার মনে হয় যাদের মনে হচ্ছে না আমি এই ব্যাপারটা হয়তো বা অতটাও ডেপথে বুঝছি না, তাদের খুব একটা চেঞ্জ না করাটাই ভালো। বা আরেকটা হতে পারে, পড়ার সময় যখন পড়েছে তখন ওইগুলোকে আন্ডারলাইন করে রাখা, সেইগুলোকে ঠিকঠাক যেন ভুল না হয়, ওইগুলো যেন কোনোভাবে বাদ না যায়। একটা সূত্র লিখতে গেলে ওগুলো যদি বাদ না গিয়ে সেন্টেন্স যদিও একটু ফরমেশন প্রবলেমও হয় তার, কিন্তু তাতে মার্কস ঠিক পেয়ে যাবে যদি ওই পয়েন্টগুলো থাকে, কারণ আমরা সবসময় ওই পয়েন্টগুলোকেই খুঁজি যে ওগুলো আছে কি আছে কিনা। আচ্ছা, এই ক্ষেত্রে কতগুলো একটা একটু যোগ করি এখানে। কতগুলো ক্ষেত্রে ছোটোখাটো ভুল খুব মারাত্মক হয়ে দাঁড়ায়। যেমন পর্যায় সারণীর কথা যদি বলে যে মেন্ডেলিভের পর্যায় সূত্র, তখন সেটা খুব সোজাভাবেই লেখা গেল। যদি বলে যে আধুনিক পর্যায় সূত্র লেখো, সেটা লিখতে গিয়ে সে যদি পারমাণবিক ক্রমাঙ্কের জায়গায় পারমাণবিক ভর লিখে ফেলে, তখন কিন্তু একেবারে মারাত্মক ভুল। সেই ভুলের কিন্তু কোনো ক্ষমা নেই। সেটা নিজের মতো হলো না, সেটা সূত্রটাই ভুল হয়ে গেল। একদম। এবং এক্ষেত্রে একটা জিনিস মনে হয় যে এই 2 মার্কসের যেখানে হয়তো একটু লেখার জায়গা আছে, অল্প 2-4 লাইন হলেও লেখার জায়গা, এই জায়গাগুলোর মধ্যেও আপনি যেটা বলছেন যে কি পয়েন্ট বা কি ওয়ার্ড, সেরকম জায়গাগুলো হয়তো সেন্টেন্সে রয়েছে, সে যে পেন দিয়ে লিখছে সেই পেন দিয়ে লিখতে লিখতেই কি তার নিচে আন্ডারলাইন করতে পারে বা হাইলাইট করতে সেটা পারে? করলে তো খুবই ভালো হয়, কারণ প্রথমেই আমার চোখ যাবে যে হ্যাঁ এই পয়েন্টগুলো আছে। হ্যাঁ। হ্যাঁ, তাতেও যদি অন্যান্য কোথাও কিছু ভুল হয় আমার তো সেগুলো দরকার নেই, আমি ওইগুলো আছে কিনা দেখে নিলাম। একদম। মানে এটা যারা অন্তত চাইছে যে সেই জায়গাটাকে তার খাতাটা একদম, সেভাবে একদম। তুলে ধরতে। তারপরে ধরুন এই একটা কোয়েশ্চেন আছে, ধরুন ওজোন স্তর নষ্টে নাইট্রিক অক্সাইডের ভূমিকা কি, তো সে ওটা লিখলো, কিন্তু খুব ভালো হয় যে ওইটাকেই যদি ওই কেমিক্যাল ইকুয়েশনটা আর কি, রাসায়নিক সমীকরণটা যদি সে লিখে দেয় আর কি, হ্যাঁ, এটা আরো একটু বেটার হলো, হয়তো চাইনি ওখানে কিন্তু আরেকটু বেটার হলো আর কি। আচ্ছা, আরও একটা যেটা প্রশ্ন হয় যে পরীক্ষা দেওয়ার সময় যে কালি ব্যবহার করা, ইঙ্ক, সেটা কি ব্লু আর ব্ল্যাক এই দুটোর মধ্যে সীমাবদ্ধ থাকাই ভালো? ব্লু আর ব্ল্যাকটাই স্ট্যান্ডার্ড, এর বাইরে অন্য কোনো এখানে এক্সপেরিমেন্ট না করাই ভালো। একদম। এবং আরেকটা জিনিস বলবো যে ধরুন পুরোটা হয়তো বডিটা ব্লুতে লিখছে, হেডিং বা কিছু জায়গায় হয়তো ব্ল্যাকে ইউজ করছে, তার মধ্যে হয়তো কোনো সাব পয়েন্ট বা কিছু আছে, সেগুলোও কি আলাদা করে বুলেট করে বা কোনো চিহ্ন দিয়ে আলাদা আলাদা করে পয়েন্ট করতে পারে? এটা তো খুব ভালো ছাত্রদের, ভালো করে তৈরি হয়ে আসা পরীক্ষার্থীর লক্ষণ, যে তারা ওই সময়ের মধ্যেও গুছিয়ে পয়েন্ট করে বুলেট করে লিখছে। এটা খুব মানে ভালো রকম প্রস্তুতির একটা লক্ষণ, যে এটা যত করতে পারবে তার খাতা তত সুন্দর হবে। ঠিক। এবং আরেকটা জিনিসও হয় যে ছবি আঁকার ক্ষেত্রে ছবি আঁকলো সুন্দর করে লেভেল করলো, কিন্তু কিসের ছবি আঁকলো সেটা ওই ছবি আঁকার নিচে লিখে দেওয়াটাও দিলে কি আনসারটা আরো ভালো হয়? অবশ্যই। যত রিডেবিলিটি বাড়ানো যায়, হুম। যত মানে যিনি খাতা দেখছেন তিনি দেখতে গিয়ে যদি এক ঝলকেই বুঝে ফেলতে পারেন যে এই পাতায় এই মেটেরিয়াল আছে এবং এটার এই অংশটা ঠিক, তাহলে তার পক্ষে সুবিধে। এবং যত আমি ওগুলো উল্লেখ করে দেব, সময়টাকে মাথায় রেখে পারবো যত করতে, তত বোঝা যাবে যে ভালো তত আর হবে। এটাই চাই আমরা সকলে। একদম। এখানে আমি একটু সংযোজন করি, আপনি যেটা বললেন, ধরুন গ্রাফ করতে দিয়েছে, আঁকতে দিয়েছে, বয়েলস লয়ের গ্রাফ, তো সেখানে পিভি গ্রাফ আঁকছে, সে গ্রাফ ঠিকঠাক করলো, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস সেগুলোও করলো, অথচ এক্স অ্যাক্সিসে যে কি প্লট করা হয়েছে, প্রেসার না মানে চাপ না আয়তন, সেটা লিখলো না, ওয়াই অ্যাক্সিসে চাপ না আয়তন লিখলো না, তাহলে তো মানে ডায়াগ্রামটাই ভুল হয়ে গেল। তো এইগুলোটা লিখতে হবে, মানে ইন্ডেক্স করা Index এবং করা। সেই নিচে এক্স ওয়াই এ যেটা আছে সেটা সেটা অ্যারো দিয়ে দেখানো, দেখিয়ে দেওয়া যে এটার একদম, একদম। প্রবণতা বা প্রাবল্যতাটা এদিকে যাচ্ছে বা হ্যাঁ, এটাই মেনশন করা। আচ্ছা, এটা সরাসরি একটা গ্রাফ প্রসঙ্গে যখন এলেন আমি আসতাম, এই গ্রাফটা করে ঠিক কোথায় স্টিচ করতে হবে এটা না 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 ফিজিক্যাল সায়েন্সে গ্রাফ পেপার ওইভাবে আলাদা নয়, করে। আলাদা হয় না না। না না, ওটা গ্রাফ এমনি একেই। এমনি এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস একে ওকে এমনি আচ্ছা, কিন্তু একে যখন করছে তাহলে কি সেটা লেখার মানে কোন মানে এর কোনো নিয়ম আছে যে লেখার ডায়াগ্রাম কিভাবে? যেভাবে করা হয়, অন্য যে ক্ষেত্রে ফিজিক্সের ছবি যেভাবে আঁকা হচ্ছে, এখানে গ্রাফটা ওভাবেই আঁকা হয়। সেখানে একটা দুটো লাইন টেনে নিতে হয়, হ্যাঁ, আরবিট্রারি হ্যাঁ। পারপেন্ডিকুলার হ্যাঁ। লাইন দুটো টেনে নিতে হয়, একটাকে এক্স অক্ষ একটা ওয়াই অক্ষ বলে, যেটা স্যার বললেন যে সেখানে কোথায় কি প্লট করা হচ্ছে সেটা করে
যে গ্রাফটা হলো সেই গ্রাফের নেচারটা সেটা কি ধরনের, সরলরেখা হলো না সমপরাবৃত্ত হলো, সেটাকেও মেনশন করে দিতে হবে আর কি। আচ্ছা, এর সঙ্গে সঙ্গে যেটা বলছিলাম যে ওদের মেন্টাল একটা মানে অস্থিরতা কাজ করে এই অ্যাডোলেসেন্ট পিরিয়ড, প্রথম বড় পরীক্ষা, এই সময় তারা ওই পরীক্ষার হলে, আপনারা যেহেতু এত পরীক্ষা নেন এবং টেস্ট তার আগে এত বছর ধরে দেখছেন, এই জায়গাটা কিভাবে ব্যালেন্সটা ধরে রাখবে তারা? অনেক সময় অনেক বাচ্চাকে দেখা যায় যে দেখে হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু তার ভিতরে অদ্ভুত একটা আলোড়ন তৈরি হচ্ছে বা কাজ করছে, ইম্পালসিভ একটা অ্যাটিটিউডও হচ্ছে, কিভাবে নিজেকে একটুখানি ধৈর্যটা ধরে রাখবে? মানে ওই এক্সাম হলের কথা হ্যাঁ, বলছেন? হ্যাঁ। এক্সাম হলে গিয়ে আমার মনে হয় যা দেখা হয়ে গেছে ও হয়ে গেছে, আর এক্সাম হলে গিয়ে আর নতুন করে পড়ার কিছু নেই। এবারে চুপচাপ বসে থাকা, কনসেন্ট্রেট করা করে এবারে কোয়েশ্চেন পেপার হাতে পেলাম, ধীরে ধীরে সিলেক্ট করা যে কোনগুলো আমি লিখতে পারবো, কোনটা আগে লিখবো, তারপর ধীরে ধীরে লেখা শুরু করা। ঠিক আছে, মানে এইটা নিয়ে মানে আমি দেখেছি পরীক্ষার হলে গিয়ে এই বন্ধু ওই বলছে, ওই বন্ধু ওই বলছে, ওইগুলোতে বেশি পাজল নয়, যেটা পড়েছি আর নতুন করে কিছু নেই, চুপচাপ বসে কনসেন্ট্রেট করা, তারপরে ঠিক হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। পড়াশোনা যদি ঠিকঠাক থাকে, প্রিপারেশন ঠিক হয়ে যাবে। এবং এরকম কিছু যদি উদাহরণ দিয়ে আপনারা বলেন যে একটা উত্তর স্ট্যান্ডার্ডাইজ আনসার লিখতে গেলে কোন কোন বিষয়গুলোকে থাকতে হবে? যেমন একটা উদাহরণ দেওয়া যাক, পর্যায় সারণী থেকে একটা প্রশ্ন দেওয়া হলো, কতগুলো অক্সাইড দিয়ে দেওয়া হলো, দিয়ে বলা হলো যে এই অক্সাইডগুলোকে তাদের ক্ষার ধর্ম অনুযায়ী সাজানো হোক। তাহলে প্রথমে তাকে সেই অক্সাইডগুলো লিখতে হবে যেগুলো দেওয়া আছে, প্রদত্ত এই অক্সাইডের ক্রম, তারপরে তাকে ক্ষার ধর্ম অনুযায়ী সাজানো হলো, সাজিয়ে এক লাইনে ছোট করে কারণটাও লিখে দিতে হবে যে পর্যায় বরাবর এইভাবে তার ক্ষার ধর্ম বৃদ্ধি পায়, সুতরাং আমি এইভাবে সাজানো হলো। একদম এটা হচ্ছে একেবারে আইডিয়াল আনসার এইসবের ক্ষেত্রে। একদম। আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেছি। সামনে যারা ভৌত বিজ্ঞানের পরীক্ষা দিতে চলেছে, মাধ্যমিক পরীক্ষার্থী, তাদের উদ্দেশ্যে আপনারা যদি এক এক করে কিছু বলেন। মাধ্যমিক পরীক্ষার জীবনের প্রথম পরীক্ষা ঠিকই, কিন্তু এটা জীবনের শেষ পরীক্ষা নয়। আর জীবন বারবার সুযোগ দেয়। যদি কোনো কারণে আমাদের প্রত্যাশা মতো পরীক্ষা না হয়, তাতে কিছুই এসে যায় না। যাদেরকে আমরা আশেপাশে দেখি, যাদেরকে সফল মানুষ বলে মনে করি, তারা কেউই প্রায় মাধ্যমিক পরীক্ষায় 100-র মধ্যে 100 পাননি সমস্ত সাবজেক্টে। যারা মাধ্যমিক পরীক্ষায় ভীষণ ভালো ফলাফল করেছেন, শুধু তারাই যে সফল হয়েছেন এমনও কোনো ব্যাপার নেই। মাধ্যমিক পরীক্ষায় আপাতভাবে কম নম্বর পেয়েও জীবনে অনেক বড়োভাবে প্রতিষ্ঠিত হয়েছেন, এমন অনেক উদাহরণ আমাদের সঙ্গে আছে। সুতরাং এটা কোনো সমস্যা নয়। স্যার, প্রথমেই যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তাদের আগাম শুভেচ্ছা জানাই। আর যারা ভৌতবিজ্ঞান পরীক্ষা দিতে আসবে, এমন নয় যে ভৌতবিজ্ঞান পরীক্ষাটা হয়তো খারাপ হয়ে গেল, পরের পরীক্ষা আরও আছে, তো একটা সাবজেক্ট খারাপ হয়ে গেল সেইটা মাথায় রেখে বেরোলাম এবং সেটাই মনে রেখে দিলাম, পরের পরীক্ষাগুলো খারাপ করলাম, এটা কোনো বুদ্ধিমানের কাজ নয়। তার থেকে বরং যেটা হয়ে গেছে বাকিগুলোতে কনসেন্ট্রেট করাই ভালো। একদম। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দরভাবে বিষয়টা তুলে ধরার জন্য। আর এইভাবেই কলকাতা দূরদর্শনের সঙ্গে থাকুক পরীক্ষা স্পেশাল। পরে ফিরছি পরের পর্বে।